আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক জীবন বিনিময়, রচনা সুব্রত সরকার, অভিনয়ে তাপসী সুমনা সিংহ, পদ্ম শাশ্বতী গঙ্গোপাধ্যায়, আবহ সুমনা সিংহ, পরিচালনা শাশ্বতী গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে শ্রুতি নাটক জীবন বিনিময়। ছাড়ো ছাড়ো আমায়, এ কি আমার লাগছে? দরজা বন্ধ করছো কেন? দরজা খোলো, দরজা খোলো। তোমরা আমায় কোথায় নিয়ে এলে? কেন নিয়ে এলে তোমরা আমায়? আমি পাগল নই, দরজা খোলো। আমি তোমাদের কি ক্ষতি করেছি যে এই অন্ধকার ঘরে আমায় একা ফেলে চলে যাচ্ছ? আমাকে বাইরে বেরোতে দাও, আমি অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আমাকে আর তোমাদের দেখতে হবে না। দয়া করে দরজা খোলো। এতদিনে লুকোচুরি খেলবার জন্য পেলাম কাউকে। আমার দিকে চোখ দিয়ে দেখে তুই হুশ বলবার আগে কেমন বলে দিলাম ধাপ্পা। আবার তুই যখন চোর হবি তুই ধাপ্পা বলার আগে আমি বলে দেবো হুশ। জিততে পারবি না। শোন, আমি তোকে শিখিয়ে দেব কি করে লুকোচুরি খেলতে হয়। কিরে, খেলা শিখবি তো? আমি কিন্তু রেগে গেলে কমেডি। হ্যাঁ, শিখবো। বস বস, তোকে বসতে বললাম কিন্তু। বস ওই মাদুরটা। নাম কি? আমার নাম? তাই না, দেখি তোর ভাতারের নাম জানতে চাইছি। তাপসী। বাড়ি কোথায়? কে তুলি? বয়স কত? 17। পড়াশোনা করেছিস? হ্যাঁ, ক্লাস 9। বাড়িতে কে কে আছে? কেউ নেই। থাক, বুঝতে পেরেছি। চুপ কর, চুপ কর। তোকে চুপ করতে বলছি না? ভর সন্ধ্যেবেলা এমন প্যান্ট পালিনি একদম ভালো লাগছে না। খাপ রেখেছিস তাই না? একজন পাগলির কাছে তোকে জবাবদিহি করতে হচ্ছে। আপনাকে মোটেও পাগল বলে মনে হচ্ছে না আমার। তাই নাকি? কিন্তু তোকে দেখে তো বদ্ধ পাগল মনে হচ্ছে রে আমার। বিশ্বাস করো আমি পাগল নই। পাগল রাখি নিজেদের পাগল ভাবে না, কিন্তু সব জানি। মানে তুই আসবি, খবর ছিল আমার কাছে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবি, সবে তুই এলি। অনেক কিছু বুঝতে শিখতে হবে তোকে। তবে খবরদার, যেটুকু বুঝতে দেবো তার বেশি এক ফোঁটা বুঝতে চাইবি না। তোর এই ভরা যৌবনের চাবিকাঠি সাত করে আশেপাশে ঘুরে বেড়ানো জন্তুগুলো রাতে তুলে দিতে নিশ্চয়ই চাস না তুই। কান্না বন্ধ কর বলছি, কান্না বন্ধ কর। সন্ধ্যেবেলায় সব প্যান প্যান নিয়ে একদম ভালো লাগছে না। চুপ। খেয়েছিস কিছু? না। গারদের অখাদ্যটা মুখে দিতে পারবি না। দাও, দুটো চিড়ে ভেজানো আছে, নে খেয়ে নে। খা। কাউকে এইভাবে খেতে দেখলে আমার মতো ডাইনির মায়া হয়। তুমি ডাইনি হতে পারো না। আমার মতো অভাগের জন্য তোমার মমতা আছে। কিন্তু তুমি কেন পাগল সেজে এখানে আছো ভেবেই আশ্চর্য লাগছে। জীবনের হিসেব বড় জটিল রে তাপসী। একদিন আমিও মানুষদের ভালোবাসতে জানতাম, বিশ্বাস করতে জানতাম। কেন জানি না তোকে দেখে আমার নিজের ওই সময়টার কথা মনে পড়ছে। তোর চোখ দুটোই বড় মায়ার মেয়ে। খুব ছোটবেলায় বাবা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে এইভাবে কেউ আমার সাথে কথা বলেনি। তোমাকে ভরসা করতে ইচ্ছে করছে গো। আমাকে ভরসা করা ছাড়া তোর কি বা করা আছে?
মানুষ তো আরেকটা মানুষকেই ভরসা করতে চায়। আমিও চেয়েছিলাম, তার বদলে কি পেয়েছিলাম জানিস? ধাপ্পা। হুঁশ ফিরতে না ফিরতেই আবার ধাপ্পা। সেই কচুরি খেলা শেষে ঠাই হলো এই পাগলা গারদে। কেমন ভাবে এলে এই নরকে? শুনবি? শুনবি আমার জীবনের গল্প? হ্যাঁ। ঠিক আছে, তারপর কিন্তু তোকেও বলতে হবে তোর কথা। হ্যাঁ, বলবো তোমাকে। আমার বয়স তখন তোর চেয়ে কিছু কম। গ্রামে একজনের সাথে মন দেওয়া নেওয়া হলো। নাম তার নিতাই। কাঁসাই নদীর ধারে বটগাছতলায় ছোট্ট একটা চায়ের দোকান চালাতো সে। দোকানেই তার ছোট্ট ঘর, একাই থাকতো। সাত বলে কেউ ছিল না। আমি খাটে যে চেয়ে থাকতো আমার দিকে, আমি বুঝতে পারতাম, বলতাম না কিছু। একদিন, তখন বৈশাখ মাস, বটগাছের গোড়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছি, জানে না পারতে। নিতাই এসে আমায় একটা রংবাহারি বিস্কুট দিল। চারিদিকে লোকজন ছিল না তেমন। ওকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে গেছিলাম। বলল, খেয়ে দেখো, খুব ভালো খেতে। একটা বিস্কুট আমার হাতে গুজে দিয়েছিল। এখনো সেই বিস্কুটটার স্বাদ ইচ্ছে করলেই মনে করতে পারি। বলেছিলাম, পয়সা নেই আমার কাছে। ও হেসে বলেছিল, "ধুর, পয়সা কি হবে, ও তোমায় আমি এমনি খেতে দিলাম।" আমি তখন বুঝতে পেরে সে বলেছিল, তুমি খেলে আমার খুব ভালো লাগবে, বিশ্বাস করো। তারপর? তারপর থেকে প্রায়ই আমাদের দেখা হতো। মনে নদীটায় কত রঙিন দৃশ্য তখন। আমাকে দেখতে শুনতে কিন্তু খুব ভালো ছিল, মানে সবাই তেমনই বলতো। আর নিতাইয়ের একটা পা ছিল একটু ছোট, দেখতেও হাবা গোবা, কিন্তু ও ছিল শিশুর মতো সরল। ওকে বেশি দিন না দেখতে পেলে মন আনচান করতো, কাজে ভুল হতো। গ্রাম গায়ের ব্যাপার তো, খবর চালাচালি হতে দেরি লাগলো না। মেয়ে ভাব করে বিয়ে করবে, এটা মেনে নিতে কোনো বাবা মা চাইতো না। তারপর চাল চুলোবিন ল্যাংড়া ছেলে, যাতেও আমাদের চেয়ে ঢের নিচু। বাবা উঠে পড়ে লাগলো মেয়েকে বিদায় করবে বলে। এসেও গেল খবর একটা। পাশের গ্রামের বৈশাখী বম্বেতে যেখানে চাকরি করে, সেখানেই থাকে আমার হবু বর। বৈশাখীর মুখে আমার খবর শুনেই নাকি আমাকে বিয়ে করতে চেয়েছে। দাবি দেওয়া কিচ্ছু নেই। ছেলের ছবি দেখলাম, সিনেমার হিরো যেমন দেখতে হয়, মা মাসির আনন্দে পাগল হয়ে গেল। আর আমার ভাবগতি বুঝে আমার বাইরে বেরোনো বন্ধ হলো। বড় ব্যবসাদার, খুব ব্যস্ত। কিছু বন্ধু বান্ধব নিয়ে আসবে আর বিয়ে করে নিয়ে চলে যাবে। নিতাই আমায় নিয়ে অন্য কোথাও চলে যেতে চেয়েছিল, আমি রাজি হইনি। ভেবেছিলাম কোথায় বা যাবো এই ল্যাংড়া বোকা লোকটার হাত ধরে। আর হয়তো বা মনে মনে রানী হবার লোভ হয়েছিল। বিয়ে হলো তোমার সেই ব্যবসাদারের সাথে? হলো। তা ব্যবসাদার সে ছিল বটে, ব্যবসা তার মেয়ে বিক্রি। কি? আমাকে বিয়ে করে আনার সময় সে ব্যবসাদার বাবাকে বলে গিয়েছিল যে বম্বেতে অনেক চাকরির সুযোগ, আপনার মেয়ে মাসে মাসে টাকা পাঠাবে, মাস পায় বেরোবে। গরিব গ্রাম্য বাপের ইচ্ছে আনন্দের আর কি হতে পারে? মেয়ে নিখরচায় বিদায় হলো, মাস মাস টাকাও এলো। পৃথিবীর অনেক কিছু বুঝে গিয়েছিলাম কিছুদিনের মধ্যে। বুঝেছিলাম কিছু মানুষের লোভের যাতায় আমার মতো আরো হাজার হাজার বৈশাখী আর পদ্ম পেশাই হচ্ছে প্রত্যেকটা দিন। তার মানে তুমি খারাপ কাজ করতে বাধ্য হলে? খারাপ কাজ? জানিস, আমি সত্যিকারই ঘোড়াটাকে খুব ভালোবাসতাম। নদীর পাড়ের ওই ছোট্ট চায়ের দোকানে বাঁশের মাচা তৈরি বসা, ওর সাথে গল্প করতাম। দুপুরবেলা বড় একটা কেউ থাকতো না সে রাতে। কাঁচা বয়সী চাহিদা নিয়ে ওর দিকে মাঝে মাঝে চেয়ে ফেলতাম। ও হাসতো, বলতো এসব খারাপ কাজ। বলতো তোরে আগে সিঁদুর দিয়ে পদ্ম। আমরা আমাদের সংসারেই গল্প করতাম। ও বলতো একটা মেয়ে হবে আমাদের। আমি তত ওকে রাগানোর
বলতাম না মেয়ে নয়, অনেক অনেক ছেলে হবে। ও রেগে যেত, আমি খুব মজা পেতাম, বলতাম না ছেলে ছেলে ছেলে। ও বলতো মেয়ে, সে কি হলো? শেষে ও একসময় কেঁদে ফেলে বলতো, এই ল্যাংড়াটাকে ভুলে যাবি না তুই কখনো। তখন আমিও ভাবতাম। তারপর তারপর প্রথম যেদিন আমার শরীর বারোয়ারি হলো, সারা রাত এসেছিলাম বোকাটার জন্য। আমায় এমন হাসতে দেখে আশেপাশে সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিল। আর সেদিন প্রথম বুঝেছিলাম নিজের উপর খুব ঘেন্না আর করুণা হলে মানুষের কান্না হাসি হয়ে বেরিয়ে আসে। তারপর সে নরক থেকে কিভাবে মুক্তি পেলে, আর এখানেই বা এলে কি করে? আসলে কান্নাকাটি সবাই করতো প্রথম প্রথম। তারপর মাসিদের শাসনে আর সময়ের সাথে বা দুটো পয়সার মুখ দেখলে সবাই শান্ত বাধ্য হয়ে যেত। কিন্তু আমার আচার আচরণ নেই, ওখানে সবাই অবাক হতো। মনের চাপে উল্টো পাল্টা কথা বলতাম রাত বিরেতে। নিতাইয়ের কথা, বাপ মায়ের কথা মনে করে বুক চাপড়ে কাঁদতাম। ওরা প্রথম দিকে ভাবতো শয়তানি, অনেক মারধর করেও আমার আবেগকে বাদ দিতে পারিনি। ভাবতো কিছুদিন কাটলে সব ঠিক হয়ে যাবে। এদিকে আমিও বুঝতে পারলাম বাঁচতে গেলে পাগল হয়েই বাঁচতে হবে। পরের দিকে পাগলামির অভিনয় শুরু করলাম, আর যখন সত্যিকারের শয়তানি শুরু করলাম ভাবলাম আসলেই পাগল হয়ে গেছি। আমায় পাঠানো হলো একটা পাগলা গারদে। সেখানকার বড়বাবুকে একদিন খুলে বললাম সব। ভালো মানুষ ছিলেন তিনি। বললেন ওদের ব্যবসায় খাওয়া বসাবার সাধ্য কারো নেই, তবে তিনি সে দেশ থেকে আমাকে এ রাজ্যের এই পাগলা গারদে পাঠানোর ব্যবস্থাটুকু করলেন। তোর মতো যারা এখানে আসতো তাদের সামলে আর দাবড়ে রাখার কাজ, বদলে কিছু টাকা পয়সা আর ওই সামান্য গা জোয়ারি করার সুযোগ। নিজের বাপ মায়ের কাছে আর ফিরে যায়নি। জানি না অভিমানে নাকি এই ভেবে যে আমি ফিরে গেলে গায়ের লোক তাদের ঘেন্না করবে। যাক, আমার কথা তো শুনলি, এবার তোর কথা বল, শুনি। শুনেছিলাম এক সন্ধ্যেবেলায় জন্মেছিলাম আমি। খুব দুর্যোগ ছিল সে রাতে, তাই আমার জীবনটাও যেন দুর্যোগ আর দুর্ভোগ দিয়ে সাজানো। খুব ছোটবেলাতেই বাবা মারা যায়। মা বিয়ে করে পাশের গ্রামের মাতব্বর গোছের এক লোককে। লোকেরা বলা বলি করে যে আমার বাবার মারা যাওয়াটাও নাকি আমার মা আর সেই লোকটার যোগ সাজস। কিভাবে মারা যায় সে? এক ঝড়ের রাতে বাবা বাড়ি ফেরে না। সকালে দেখা যায় খালপাড়ে একটা মোটা গাছের নিচে বাবার মরা দেহটা চাপা পড়ে আছে। লোকে বলে গাছটার গোড়া দেখে যে কেউ বুঝবে যে সেটা ঝড়ে ওপড়ানো নয়। থানা পুলিশ হয়নি? না, একে তো অযোগ্য, তাই তিনি মাতব্বর, পার্টির নেতা। তার মানে তুই একজন নতুন মাতব্বর বাবা পেবি। লোকটা নিজের পরিবার ছিল পাশের গ্রামে। মাঝে মাঝে আসতো আমাদের ঘরে, দিন কয়েক থাকতো। আর তোর অবস্থা? জাতি কলে পড়া ইঁদুরের মতো। আজও বুঝতে পারি না কোন স্বর্গ সুখের আশায় মা এমনটা করেছিল। হয়তো তোর বাবা মারা যাওয়ার পর তোদের কিভাবে চলবে সেসব ভেবেই তোর মা তাকে বিয়ে করে। না, দাদুর লিখে দেওয়া অনেকখানি জমি ছিল মায়ের নামে। হয়তো ওই জমির লোভ দেখিয়ে লোকটা মাকে একটা রঙিন জীবনের টোপ দিয়ে এসব করিয়েছিল। তারপর আমি একটু বড় হতে লোকটা আমার দিকেও কুনজর দিতে শুরু করে। তুই কি করতিস? লোকটা আসা মাত্র আশপাশের এ বাড়ি ও বাড়ি চলে যেতাম। আর তোর মা? মাও লোকটার নোংরা ইচ্ছায় বাতাস দিত। মা একখানা পেয়েছিলি বটে তুই। মাঝে মাঝে মনে হয় মানুষ মাত্রেই পাগল জানো। ঠিক বলেছিস, কেউ কিছু মরা জিনিস জমিয়ে পাহাড় বানানোর জন্য, আবার কেউ বা নোংরা খুঁটে খাবার জন্য পাগল। রিপুরে রিপু। এভাবে চলতে চলতে খুব শিগগিরই লোকটার ভালোবাসার মুখোশ খুলে পড়তে লাগলো।
লোকটার আসল ধান্দা বুঝতে পেরে মা আমার নামে সমস্ত সম্পত্তি করে দেয় একদিন। প্রায়ই ঝগড়াঝাটি চলতো। শেষে একদিন মাও গলায় দড়ি দিয়ে শুলে পড়লো। থাক, বাকিটা আর না বললেও বুঝতে পেরেছি। তারপর তোর সম্পত্তি হাতানোর জন্য সেই সরে বাচ্চাটা তোকে পাগল সাব্যস্ত করতে উঠে পড়ে লাগলো। হ্যাঁ, আশেপাশে পয়সা ছড়িয়ে পলিটিক্স আর তাই তোর ঠাই আজই পাগলা গেল। তুই এখানে মরে পচলে অমানুষটার লাভ। আর ওই সব পশুদের ইশারায় আজ সমাজের অনেক কিছুই নয় চলে। পাগলা গারদে একটা পাগলিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখলে কেউ খুঁজে দেখবে না সেটা আত্মহত্যা নাকি খুন। বিশ্বাস করো মাসি, আমি এভাবে বাঁচবো না। কিন্তু কিন্তু আমি যে মরতেও চাই না। জানি না কিসের আশায়। জীবনে একটা মানুষকে পেয়েছিলাম যে আমাকে ভালোবাসতো, আমার বাবা। সেও চলে গেল। তাই বোধহয় সব কিছুতেই আমি আজকেও বাবাকেই খুঁজি। সবাই যখন দুঃখ দিত, গ্রামের নদীর ধারে চলে গিয়ে কাঁদতাম। ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে যেত। গাছগাছালি মাথা নাড়ত, যেন আমার কথা তারা বুঝতে পারছে। কত রং বেরঙের পাখি, তারা আমায় যেন তাদের মিষ্টি ডাকে সান্ত্বনা দিত। এই দম বন্ধ করে গুদাম ঘরে আমি চোখের মতো হয়ে থাকতে পারবো না। বিশ্বাস করো মাসি। শোন রে মেয়ে, কেঁদে কিচ্ছু হবে না। আমার কথাগুলো খুব মন দিয়ে শোন। আজ থেকে তুই পদ্মরানী আর আমি তাপসী। মানে? মানে জানিস, আমার নিতাই এখনো গায়ে সেই নদীর ধারে ঘরটাতেই থাকে। গায়ে হাটে বাজারে ভিক্ষে করে খায়। শুনেছি চোখেও নাকি একেবারেই দেখতে পায় না। চিরকালই ভেবেছিলাম ওর কাছে চলে যায়, কিন্তু মনের হাজারো টানা পড়ে লজ্জা আমায় তা করতে দেয়নি। আমি আর ওর কাছে গেলে ও আমাকে কিভাবে দেখবে এইসব ভাবতে ভাবতে পরপারের কাছে চলে এলাম। আর এদিকে তোর এই সাক্ষাৎ শয়তানটা তোকে নেহাত পাগল সাব্যস্ত করে শান্ত হয়েছে এমন ভাবিস না। ও জানে তুই কোনো সুযোগেই পালাতে পারিস, আর পালিয়ে তোর গ্রামে ফিরে গেলে হয় তোকে আবার এই নরকে রেখে যাবে, নয়তো তোকে গলায় দড়ি বেঁধে কোনো গাছে ঝোলাবে রাতের অন্ধকারে। তার চেয়ে তাপসী, তুই যদি আমার নিতাইয়ের কাছে ষষ্ঠটা দিন একটু থাকিস। কেঁদো না মাসি। কাউকে কাঁদতে দেখলে আমারও যে খুব কান্না পায়। হতভাগা পুরোটা একটু দেখাশোনা করবি। বলবি বলবি তুই ওর পদ্মের কুড়িয়ে পাবি। বলবি তার পদ্ম মারা গেছে, না হলে হয়তো সে আমার কাছে আসার জন্য হাউ হাউ করে কাঁদবে। আর সেখানে গেলে ধরো একটা নতুন পরিচয়, নতুন জীবন শুরু হবে রে তাপসী। তুমি? আমি তোর নাম পরিচয় নিয়ে বাকি কটা দিন এখানে রয়ে যাবো। তোকে যারা এখানে ফেলে রেখে গেছে তারা তো আর আসবে না তোর খোঁজ নিতে কখনো। খুব ভালো করে জানি আমি। জানি মাসি, ওরা আমার মুখও দেখতে চায় না। আমি মরলে খবর হবে মারা গেছে তাপসী। তোর বাপ আর তার সাঙ্গ পাঙ্গ শান্তি পাবে। শোন, তিল তিল করে বেশ কিছু টাকা জমিয়েছিলাম বাবুদের ওই বিভিন্ন পাপ কাজে এটা ওটা সাহায্য করে। এটা তুই রাখ। তুই বুড়ো মানুষটার পাশে গিয়ে একটু দাঁড়াস। ওই বোকার লোকটা সারাটা জীবন শুধু অবহেলা দুঃখ পেয়ে গেছে। ভাবলে ভয় আমার দুটো চোখ জলে ভরে গেছে। আমার বদলে তুই গিয়ে থাকবি কাশের নদীর ধারে ওই ছোট্ট কুড়ে ঘরটায়। নদীর হাওয়ায় আমার জীবনে সব চালা জড়িয়ে নেবো। একদিন ভেবেছিলাম নদীতে ডুব দিয়ে ধুয়ে নেবো আমার মনের যত ময়লা। জীবনের শেষ কটা দিন অসহায় বেরোটাকে একটু সেবা করবো। এই সবই তুই আমার হয়ে করবি। তাপসী, তুইও একটা বাবা পেয়ে যাবি, আর নিতাই পাবে একটা ছোট্ট মেয়ে, যেমনটাও চেয়েছিল। যদি তুই ওকে এক টুকরো ভালোবাসাও দিস, ও তাহলে তোকে
নিজের বাপের চেয়েও বেশি ভালোবাসবে, কারণ ওর মতো করে ভালোবাসতে কেউ জানে না এই পৃথিবীতে। কিন্তু মাসি, কিন্তু কিন্তু ওরা যদি সেসব আমি সামলে নেব। জীবনের এতগুলো বছর ওই সমাজের ছাড় পোকাতে রক্ত যুগে এইটুকু ক্ষমতা আমার হয়েছে। ওদের খাতায় লেখা থাকবে পদ্ম মারা গেছে, আর আমি তাপসী হয়ে রয়ে যাব এই অন্ধ কুঠুরিতে। পৃথিবীর কোথাও কোনো কিচ্ছু এসে যাবে না, শুধু যদি জীবনের শেষ কটা দিন তাই একটু হাসতে পারে। আমার জন্য তুমি সব কিছু ছেড়ে দেবে মাসি? তোকেও তো ছেড়েই দিচ্ছি রে। ভেবে দেখলাম এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। ওই দেখ, উড়োতে যাচ্ছে। এটা রাখ, এই কাগজটায় তোর যা যা দরকার সব কিছু লিখে